নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব গতকাল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা তার ভাষণে যা বলেছেন তার একটি অংশ নিয়ে। তিনি খুব সুস্পষ্টভাবে বলেছেন অনুপ্রবেশ নিয়ে, এবং অনুপ্রবেশকারীরা এসে বর্ডারের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে। বর্ডারিং স্টেট বলতে মূলত পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার কথা যদিও সেভাবে উল্লেখ করা হয় না। তিনি আরও বলেছেন যে মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, চাকরি বাকরি কেড়ে নিচ্ছে। তিনি কি বলেছেন আগে শুনুন, তারপর বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। मेरे प्यारे देशवासियों, मैं आज देश के सामने एक चिंता, एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूं। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। ये देश सहन नहीं करेगा। और इसलिए मेरे प्यारे देशवासियों, जब डेमोग्राफी परिवर्तन होता है, सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है, तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है। देश की एकता, अखंडता और प्रगति के लिए ये संकट पैदा, सामाजिक तनाव के बीज बो देता है। নরেন্দ্র মোদী কি বললেন আপনারা শুনেছেন। এইবার বিষয়টি একটু খোলাখুলি আলোচনা করি। একথা হঠাৎ করে নরেন্দ্র মোদী লালকেল্লার ভাষণে বলতে গেলেন কেন? তিনি বলতে গেলেন তার মূল যেটা কারণ বলে আমার যেটা মনে হয়েছে, যে আসছে বছর আসাম এবং পশ্চিমবঙ্গের নির্বাচন। সেই নির্বাচনের বাজনা ইতিমধ্যেই বাজতে শুরু করেছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন জায়গায় আসামের বাঙালিদের বাড়ি ভাঙতে শুরু করেছে, মানে যারা বাংলা ভাষায় কথা বলেন তাদের মধ্যে একটা বড় সেকশন মুসলিম। অন্যদিকে পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন স্টেটে কাজে যাচ্ছেন, আমরা দেখেছি কিভাবে তাদেরকে বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদের নামে বাংলাদেশে তারা এসছেন কিনা, বাংলাদেশের নাগরিক কিনা, তাদেরকে নিয়ে গিয়ে ক্যাম্পে ঢোকানো হচ্ছে, থানায় অ্যারেস্ট করা হচ্ছে, তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে। আসলে এই যে বাংলা ভাষায় কথা বলা এবং বাঙালি অনুপ্রবেশ, এই বিষয়টা কিন্তু আসাম এবং বাংলায় এই দুটো রাজ্যেই কিন্তু 2026-এর ভোট এবং সেই ভোটে অন্যতম ইস্যু হতে দাঁড়াচ্ছে। আমরা ঝাড়খণ্ডের ইলেকশন আগে দেখেছিলাম ঠিক এইভাবে বাংলাদেশি এবং রোহিঙ্গা ইস্যু তুলে ধরেছিল বিজেপি, যদিও সেটা কাজ করেনি। হেমন্ত বিশ্ব শর্মা সেখানে জিতে যান ভোটে। কিন্তু একথা অনস্বীকার্য যে আসামে বাংলাদেশ থেকে বহু মানুষ এসছেন, পূর্ব পাকিস্তান যখন ছিলেন বা পরবর্তীকালে বাংলাদেশ, এবং পশ্চিমবঙ্গও বাংলাদেশ থেকে বহু মানুষ এসেছেন, তারা স্থায়ীভাবে বসবাস করছেন, তাদের অনেকেরই ভোটার কার্ড, আধার কার্ড আছে এবং তারা ভারতীয় নাগরিক হিসেবেই প্রায় চলে গেছেন। নানা কাজের মধ্যে দিয়ে স্বীকৃতি লাভ করেছেন। তাদের একটা অংশ আগে সিপিএমকে ভোট দিতেন, পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতেন, এখন বিজেপিকে ভোট দেন। এবং এই যে অনুপ্রবেশকারী ইললিগাল ইমিগ্রেন্ট, তাদের বিরুদ্ধে 2003 সালে এনডিএ সরকারে থাকার সময় মমতা ব্যানার্জি পার্লামেন্টে সবচেয়ে বেশি সরব ছিলেন। আজকে তার দলের লোকেরাই কিন্তু এই ব্যাপারে চিৎকার চেঁচামেচি করছে সবচেয়ে বেশি, কারণ তাদের ভোটে আঘাত পড়েছে। এই বিষয়টায় বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে কতগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরা দরকার। বিষয়টা হচ্ছে, বাংলাদেশ থেকে
মোট অনুপ্রবেশ কত ঘটেছে এটা নিয়ে কোনো পরিসংখ্যান কিন্তু সরকারিভাবে নেই। শ্রীপ্রকাশ জয়সওয়াল একবার একটা হিসেব দিয়েছিলেন, কংগ্রেসের তিনি মন্ত্রী ছিলেন 2004 সালে, যে প্রায় 1 কোটি লোক বাংলাদেশ থেকে এসছেন। 2016 কিরণ রিজিজু আবার বলেছেন প্রায় 2 কোটি। কিন্তু ডেফিনেটলি কোনো সংখ্যা, কোনো পরিসংখ্যান সেভাবে কিন্তু সরকারের কোথাও নেই, আমি অনেক খুঁজেও পাইনি। এই বছর ইস্যুটা নিয়ে হইচই করার সময় আমি নানা সূত্র থেকে খুঁজে পেতে দেখলাম মোটামুটি একটা এআই দিয়ে যে সার্চ করে করে বিভিন্ন সাইট এবং ডিপ সার্চ করার পরে বেরোচ্ছে 1 কোটি থেকে 2 কোটি কোনো একটা সংখ্যায় বাংলাদেশ থেকে মানুষ এসছেন, এবং এসে তাদের মধ্যে শতকরা 95% এদেশের নাগরিক হিসেবে প্রতিপন্ন হয়েছে। কিন্তু আসামের বিষয়টা একটু অন্যরকম। আসামে আপনারা জানেন সেখানে এনআরসি হয়েছে, এবং সেই এনআরসির লিস্টে 19 লক্ষ মানুষের নাম বাদ গেছে। তার মধ্যে হিন্দুদের নাম বাদ গেছে 12 লক্ষ, 7 লক্ষ মুসলিমদের নাম বাদ গেছে, এবং এরা সকলেই স্টেটলেস, অর্থাৎ এরা ভারতে রয়েছেন কিন্তু এদের কোনো রাষ্ট্র নেই। এইরকম একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে এরা বাস করছেন, এরা ভোটারও নন। তাহলে যারা ভোটার নন, তাহলে তা নিয়ে তো চিন্তা থাকবে কেন আসামের মুখ্যমন্ত্রী বা বিজেপি? তার কারণ হচ্ছে যারা ভোটার, যাদেরকে মিয়া মুসলিম বলা হয়, তাদের বাড়ি, তাদের জমি নানাভাবে তারা ভাঙা হচ্ছে, এবং বলা হচ্ছে যে তারা ফরেস্টের জমি দখল করেছিল। ধুবড়িতে হয়েছে, গোয়ালপাড়াতে হয়েছে, আপার আসামে হয়েছে, লোয়ার আসামে হয়েছে, নানা জায়গায়, এবং এই অভিযান ক্রমাগত বাড়ছে এবং চলছে। এই প্রেক্ষাপট মাথায় রেখে এই বিষয়টিকে কার্যত সাপোর্ট করেছে নরেন্দ্র মোদী। কিন্তু যদি আমরা দেখি এই বাংলাদেশের পট পরিবর্তনের পরে 2024 সালে বাংলাদেশ থেকে যারা ভারতে এসছেন বা আসেননি, সেইটা নিয়ে যখন কেন্দ্রীয় সরকার একটা ড্রাইভ দেয় সারা দেশে, তাহলে 1 বছরের মধ্যে কত লোক ধরা পড়েছে মোটামুটি সংখ্যাটা সামগ্রিকভাবে পরিসংখ্যান বলা চলে 1.5 থেকে 2,000। তার মধ্যে সবচেয়ে বড় ধরা পড়েছিল 2025 সালে, 2025 সালে মে মাসে 160 জন। কিন্তু এই বিষয়টিকে মাথায় রেখে বিজেপি রুল স্টেটে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ডেকে ডেকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের পরিচয় বার করা হচ্ছে, সব জায়গাতেই বিজেপি এই নোটিশ দিয়েছে। কেরালাতেও হয়েছে, তামিলনাড়ুতেও হয়েছে, কিন্তু বিজেপি রুল স্টেটে বিষয়টা অনেক বেশি। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধু মুসলিম বলে আমির, যাকে প্রায় ছুঁড়ে বর্ডারের ওপরে ফেলে দেওয়া হলো, আপনারা জানেন রাজস্থান থেকে তুলে আনা হয়েছিল, 2 মাস সেখানে বেদম প্রহার করে তাকে জেলে রাখা হয়েছিল, তারপর বিএসএফ এর হাতে দেয়, তারপর বিএসএফ তাকে ছুঁড়ে ফেলে দেয় বাংলাদেশে, বাংলাদেশের পুলিশ তাকে অ্যারেস্ট করে, তারা জেল খাটায়, আবার তারা মারে, শেষ পর্যন্ত আবার বাংলাদেশ রাইফেল তাকে পুশব্যাক করে বসিরহাট বর্ডার থেকে, আবার পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে শেষ অবধি এই সপ্তাহে ছাড়া পেয়েছেন সব পরিবারে। আমি যার বাড়ি মালদায়, যার বাড়ির লোক তাকে এসে নিয়ে গেছে, এবং তারা বহুদিনকার বাসিন্দা মালদায়, এটা নয় যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী। হ্যাঁ, কিছু মুসলিম ধরা পড়েছে নিশ্চয়ই, কিন্তু গল্পটা অন্য জায়গায়। দিনহাটার উত্তম ব্রজবাসীকে এই ফরেনার ট্রাইব্যুনাল অ্যাক্টের আসাম থেকে নোটিশ পাঠানো হয়েছিল। বনগাঁ সাধন দাস, তাকে বেদম প্রহার করে গুরগাঁওতে পুলিশ অ্যারেস্ট করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছিল। দক্ষিণ দিনাজপুরের থানে পুলিশ অসিত দাস, তাকে 3 মাস ধরে জেলে ভরে রেখেছে। এই অসিত দাস তার ছেলে অসীম এবং আকাশকে সঙ্গে নিয়ে, স্ত্রীকে সঙ্গে নিয়ে 1 জানুয়ারি কাজের সন্ধানে থানে থেকে যায়। তারপর এপ্রিল মে মাস নাগাদ 9 জনকে মহারাষ্ট্র পুলিশ আটক করে, তার মধ্যে একজন অসিত দাস। তার স্ত্রী কান্নাকাটি করে, শেষ পর্যন্ত আবেদন করে, এবং মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ডের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও সম্ভবত এখনো তিনি মুক্তি পাননি, আইনি প্রক্রিয়া চলছে। বিজেপির
কেন্দ্রীয় মন্ত্রী, দক্ষিণ দিনাজপুরের নেতা, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে বিষয়টি যখন তার পরিবার বলে, তিনি বলেছেন যে সম্ভবত অসিত দাস বলে ফেলেছিল সে বাংলাদেশের নাগরিক। আসলে এরা প্রত্যেকেই কিন্তু বলছে যে আমাদের ভাষাগত যে সমস্যা, সেটা ভিন রাজ্যের পুলিশ প্রথমেই আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে। ঠিক একই ঘটনা আপনারা জানেন চুঁচুড়ার অভিক ঘোষের সাথে হয়েছিল উড়িষ্যার ঝাড়সুগদায়। এখনো পর্যন্ত সেভাবে যারা বিভিন্ন টেকনোলজি বা উচ্চ শিক্ষায় চাকরি করে তাদের ক্ষেত্রে বিষয়টি অত প্রকট দেখা দেয়নি। কিন্তু নরেন্দ্র মোদী যেভাবে লালকেল্লার মঞ্চে দাঁড়িয়ে সুরটাকে একদম বেছে বেছে সুরটাকে বেঁধে দিলেন, তাতে অত্যন্ত পরিষ্কার যে আগামী দিনকে এই বিষয়টিকে বিজেপি পশ্চিমবঙ্গ এবং আসামে অন্যতম ইস্যু করতে চলেছে। এ ব্যাপারে আমার কোনো রকম কোনো সন্দেহ নেই। এবং সেই ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে কিন্তু পড়বে, সত্যি যদি এসআইআর হয় এবং নাম বাদ যায়, তাহলে পূর্ববঙ্গ থেকে আসা মতুয়া, দলিত এবং নমশূদ্রদের একটা বড় অংশ, তারা 2003 সালের আগে অনেকেই প্রমাণপত্র ঠিকমতো দেখাতে পারবে বলে মনে হয় না। এবং এই ব্যাপারে সুকৃতি রঞ্জন বিশ্বাস, যিনি আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের বলেছেন আগে, তিনি এই ব্যাপারে বিস্তারিত বলেছেন। আপনারা ইচ্ছে করলে সেই ইন্টারভিউটা দেখে নিতে পারেন। ঘটনা যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কতজন অনুপ্রবেশকারী রয়েছে সেটা দেখার দায়িত্ব অমিত শাহ, হোম মিনিস্ট্রি। তারা এখনো পর্যন্ত 1-1.5 হাজারের বেশি লোককে চিহ্নিতই করতে পারেনি। কত সংখ্যক রয়েছে অনুপ্রবেশকারী সেটা সঠিক নেই। বর্ডার কারা পাহারা দেয়? বিএসএফ। গত 11 বছর ধরে নরেন্দ্র মোদী সরকারের বিএসএফ, অমিত শাহর বিএসএফ সেই বর্ডার পাহারা দেয়। আমরা জানি কিভাবে বর্ডারের বিএসএফ এর হাত গলে বিএসএফকে টাকা দিয়ে বাংলাদেশ থেকে যাতায়াত হয়। এটা কিছু নতুন না, এটা বিগত 37 বছর আমি সাংবাদিকতা করছি, 80-র দশক থেকে চলছে, আরো আগে থেকে চলছে। কিন্তু ঘটনা হচ্ছে বিষয়টিকে ইস্যু করে ফেলা হচ্ছে এই ইলেকশনে, এবং সেই ইস্যুর টোনটা নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে বেঁধে দিলেন লালকেল্লার ভাষণ থেকে। সত্যি সত্যি কি এই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, এবার যারা হিন্দু এসছেন তাদেরকে বিজেপির লোকেরা কিন্তু শরণার্থী বলে, তাদের জন্য সিএ আইন তৈরি হয়েছে, সিটিজেনশিপ অ্যাক্ট, তাতে কিন্তু তারা আবেদন করছেন না, করলে তাকে প্রমাণ করতে হবে কবে এসছেন না এসছেন, অনেক জটিল ব্যাপার। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? মুসলমান কতজন আছেন সেইটা অত্যন্ত স্পষ্ট করে প্রমাণ করা এবং সেই প্রমাণ না করে সেটা নিয়ে প্রচার করা, এই দুটোর মধ্যে একটা বড় ব্যবধান রয়েছে। প্রচারটা অনেক বেশি পরিমাণে হবে এবং প্রচারটা এমনভাবে হবে তার রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম, এটা পশ্চিমবঙ্গ এবং আসামে আগামী দিনকে ইলেকশনের অন্যতম এজেন্ডা বিজেপি করে দেবে, এটা খুব সুস্পষ্ট। তাহলে মোদি অ্যাকচুয়ালি কি সাপোর্ট করছেন? সাপোর্ট করছেন যে এই বিভাজনের রাজনীতি, যে রাজনীতিতে দোষী বাছা থেকে ভোট পাওয়াটা, ভোট সংগ্রহ করা এবং বিভাজন করে ভোট নেওয়াটা বিজেপির অনেক বেশি লক্ষ্য। তিনি যদি সুশাসকের মতো বিষয়টি দেখেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যদি সঠিকভাবে এতদিন ধরে বিষয়টি নাগরিকত্ব নিয়ে আরো সচেষ্ট হতো, তা কিন্তু তারা হয়নি। কারণ সেখানে হাসিনা সরকার ছিল বাংলাদেশে, এবং হাসিনা সরকারের সাথে মোদী সরকারের একটা সদ্ভাব ছিল, এবং হাসিনা সরকারের সাথে আদানির ব্যবসায়িক সম্পর্ক। আদানি সেখানে বিদ্যুৎ রপ্তানি করে, আদানি সেখানে অন্যান্য কিছু রপ্তানি করে, আম্বানি সেখানে গ্যাস প্ল্যান্ট রয়েছে, অন্যান্য ব্যবসায়িক স্বার্থ রয়েছে। অর্থাৎ আদানি আম্বানি স্বার্থ রক্ষা করতে গিয়ে বিগত 10 বছর নরেন্দ্র মোদী সরকার এই বিষয়টি তোলেইনি, চোখ কান বুঝেছিল। কিন্তু এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ায় স্বাভাবিকভাবেই তারা এমন করে বিষয়টিকে উত্থাপন করতে শুরু করেছে যে মূল জিনিসটাকে কিন্তু গুলিয়ে দেওয়া হচ্ছে। মূল জিনিসটা বলা হচ্ছে এরাই যেন চাকরি কেড়ে নিচ্ছে। ঠিক এই জিনিস কিন্তু কোথায় হয়েছিল আপনারা জানেন নিশ্চয়ই, সেটা হচ্ছে 1930 সালের পরে জার্মানিতে।
বলা হয়েছিল জিউরা, জার্মান যারা খ্রিস্টান, তাদের চাকরি বাকরি সমস্ত কিছু কেড়ে নিচ্ছে এবং জিউদের জন্যই আজকে জার্মানির এই দুরবস্থা। তখন একটা ভয়ঙ্করভাবে আর্থিক দেউলিয়া অবস্থার মধ্যে দিয়ে জার্মানি যাচ্ছিল এবং জিউদেরকে শত্রু প্রতিপন্ন করে তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখে লক্ষ লক্ষ জিউকে মেরে, ইহুদিদের মেরে দেশ ছেড়ে পালিয়ে গেছিল লক্ষ লক্ষ মানুষ। ঠিক এই কাজ আজকে ডোনাল্ড ট্রাম্পও আমেরিকার ক্ষেত্রে করছেন, যে অভিবাসন নীতি কড়াকড়ি করার নামে যেন বাইরে থেকে এসে যারা চাকরি করছে তাদের অপরাধ, তাদের দোষ। ঠিক এই জিনিসটা এখানে তুলে ধরা হচ্ছে। আমরা যদি আরেকটু বিষয়টা ডিকোড করতে চাই, তাহলে বিগ মিডিয়ার এই ব্যাপারে একটা বড় রোল রয়েছে। আপনারা অনেকেই জানেন কি জানেন না, গান্ধী লিয়াকত চুক্তি হয়েছিল 1950 সালে। গান্ধী লিয়াকত চুক্তির ফলে ঠিক হয়েছিল যে পুরো পাকিস্তান তৎকালীন যারা হিন্দু তারা ওইখানেই থাকবেন, যারা মুসলিম তারা ভারতে থাকবেন। সুতরাং আর নতুন করে জনসংখ্যার মানে এদিক থেকে ওদিক যাওয়ার, এই হিন্দুরা চলে আসবে ভারতে, মানে পালাবদল এদিক থেকে ওদিকে আর হবে না। গান্ধী লিয়াকত চুক্তি অনুযায়ী পশ্চিমবঙ্গে স্বাভাবিকভাবে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা ঘটনা, পশ্চিমবঙ্গের মুসলিম জনসংখ্যা 1950 সালে যা ছিল তার থেকে বেশ কিছু পার্সেন্ট বেড়েছে। এটাও ঘটনা যে আসাম এবং অন্য অঞ্চলে মুসলিম পপুলেশন বেড়েছে। তার মানে এটাই নয় যে অত্যন্ত চক্রান্ত করে ভারতের ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হচ্ছে এবং সেই চক্রান্ত বন্ধ করতে নরেন্দ্র মোদী বিরাটভাবে নেমে পড়েছেন। আসল উদ্দেশ্যটা ভোট এবং ভোট রাজনীতি। এই ভোট রাজনীতি ছাড়া নরেন্দ্র মোদীর মাথায়, বিজেপির মাথায় আর কিছুই নেই। জিনিসটা আপনাদের বুঝতে হবে। মমতা ব্যানার্জি একসময় এটার বিরোধিতা করেছিলেন, এখন মমতা ব্যানার্জি এটার পক্ষে। আমার মতে মমতা ব্যানার্জি, বিজেপি, সিপিএম এই সমস্ত ছেড়ে ঠান্ডা মাথায় আপনারা বিষয়টা বুঝুন, বোঝার চেষ্টা করুন, নিজেরা সিদ্ধান্ত নিন। আর দেখতে থাকুন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেল। লাইক, শেয়ার, কমেন্ট করুন। ভালো থাকুন। নমস্কার।